আসসালামু আলাইকুম। আমি আবারও তোমাদের মাঝে উপস্থিত হলাম আর একটা ভিডিও নিয়ে। আজকে যে প্রশ্নটা পড়ব সেটা হলো, দেখাও যে ক্রিস্টাল ল্যাটিসে 5 ভাঁজ প্রতিসাম্য থাকতে পারে না। প্রশ্নটা লেখা আছে বোর্ডে, দেখাও যে ক্রিস্টাল ল্যাটিসে 5 ভাগ প্রতিসাম্য থাকতে পারে না। তাহলে ফিগার একটা এঁকেছি আমি ওইখানে আগে থেকেই। তাহলে ধরি আমি এ বি ইকুয়াল টু এ ল্যাটিস। এখানে দেখো ফিগারটা আমি বুঝে দিচ্ছি তোমাদের। এখানে এ বি লেখা আছে, এইটা আমার এ পয়েন্ট, এইটা হলো আমার বি। এ বি ইকুয়াল টু আমি ধরলাম এ ভেক্টরের মান, তাহলে একটি আদি ট্রান্সলেশন ভেক্টর। তাহলে ও এ ইকুয়াল টু R1 ভেক্টর এবং ও বি ইকুয়াল টু আমার R2 ভেক্টর, হলো দুটি ল্যাটিস ভেক্টর। তাহলে এ বি ইকুয়াল টু আমাদের এ ভেক্টরের মান, আর ও এ ইকুয়াল টু R1, ও বি ইকুয়াল টু আমাদের R2। এই দুটো হলো আমাদের ল্যাটিস ভেক্টর। এ ও বি বিন্দুদ্বয় ক্রিস্টালের মধ্যকার নিকটতম দুটি ল্যাটিস বিন্দু, মানে এর মধ্যে আর কোনো ল্যাটিস পয়েন্ট নাই। এখানে একটা ল্যাটিস পয়েন্ট, এখানে একটা ল্যাটিস পয়েন্ট, এই বি বিন্দুতে একটা ল্যাটিস পয়েন্ট। কেমন? তাহলে দেখো এর মানটা হবে R1 মাইনাস R2, R1 মাইনাস R2। কেমন? এর মানটা মডুলাস। তাহলে ধরি ল্যাটিস পয়েন্ট এর মধ্য দিয়ে গমনকারী, এই যে ল্যাটিস পয়েন্ট এর মধ্য দিয়ে গমনকারী বা কাগজ তলের সাথে লম্বভাবে গমনকারী সরলরেখার সাপেক্ষে এইটি তোমার এই ল্যাটিসতে তোমার এন্টি ক্লকওয়াইজ ঘুরেছে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেছে। আর বি পয়েন্টে যেটা আছে সেটা ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরে তোমার এর নতুন অবস্থান এ প্রাইমে গিয়েছে, বি এর নতুন অবস্থান বি প্রাইমে তোমার গিয়েছে। কেমন? এইটা সেটা কোণ উৎপন্ন করেছে, টয়েস পাই বাই এন কোণ উৎপন্ন করে। অনুরূপভাবে ল্যাটিস পয়েন্ট বি দিয়ে কাগজতলের সাথে লম্বভাবে গমনকারী সরলরেখার সাপেক্ষে ক্লকওয়াইজ আবর্তন করে টয়েস পাই বাই এন কোণ উৎপন্ন করে। ফলে নতুন ল্যাটিস ভেক্টর আমার হলো, দেখো আমার এটা গেল ঘুরে এইখানে, আর এইটা আর এইটার দূরত্ব, এটার দূরত্ব আমার সেম, বিটা গেল আমার এই জায়গাতে। তাহলে আমার নতুন যেটা দাঁড়াইলো ও বি প্রাইম ইকুয়াল টু R2 প্রাইম, এটা ধরবো, আর ও এ প্রাইম হলো আমাদের R1 প্রাইম। কেমন? এটা আমাদের নতুন ল্যাটিস ভেক্টর, অর্থাৎ ক্লকওয়াইজ এবং এন্টি ক্লকওয়াইজ দুটো ঘুরে আমার নতুন অবস্থানে গেল। ঠিক আছে? তাহলে এ প্রাইম এবং অর্থাৎ এই পয়েন্টে এ প্রাইম বি প্রাইম, এগুলো সবগুলো আমার এ ভেক্টরের মান, মডুলাসটা একই দিক। এবং দেখো এ বি এবং বি প্রাইম কোনটা হলো আমাদের থিটা, অথবা বি এ প্রাইম এই কোনটাও হলো আমাদের থিটা। এইটা এন্টি ক্লকওয়াইজ ঘুরেছে আর এইটি আমাদের ক্লকওয়াইজ ঘুরেছে। এই চিত্রটার মধ্যে এই অংশটুকু তোমার দাগ না দিলেও হবে, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য ওইটা দাগ দিয়েছি। ওইটা তোমরা না দিলেও পারবা, কিন্তু যেহেতু আমি তোমাদের বোঝাচ্ছি বিষয়গুলো, আমাদের বইয়ে তো ওইরকম করে বোঝানো নাই, লেখা আছে শুধু, সেই জন্য ওই দাগটা আমি দিয়েছি। তাহলে এখন আমরা ধরে নিব যে এই অংশটুকু তো তোমরা এখন বুঝতে পেরেছো, এগুলো সব ধরে নেওয়া, বইয়েও সুন্দর করে লিখে দেওয়া আছে, আমি শুধুমাত্র ওইভাবেই লিখেছি। এখন এই লেখাগুলো মিশাবো, আমি চিত্রটা মিশাতে পারবো না, চিত্রটা নিয়েই আমার কথা তোমাদের সাথে। কেমন? এইবার আমাদের নতুন যে জায়গাতে দিল এ বি প্রাইম, অর্থাৎ এ বি প্রাইম এবং এ প্রাইম, এটা আমাদের একটা ট্রাপিজিয়াম। এ বি প্রাইম এ প্রাইম একটা ট্রাপিজিয়াম, লিখলাম না? তাহলে এই ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু এ বি বাহুর সমান্তরাল এ প্রাইম বি প্রাইম বাহুটা, এই দুটো আমাদের সমান্তরাল বাহু। তাহলে এ প্রাইম বি প্রাইম অবশ্যই হবে আমার কি এ বি এর পূর্ণ সংখ্যার গুণিতক, এ বি এর পূর্ণ গুণিতক, আদি ট্রান্সলেশন ভেক্টরের পূর্ণ গুণিতক। তাহলে আমরা সেটা লিখতে পারি, সেই আদি ট্রান্সলেশনটা ওটা তোমরা লিখবা, লিখি আমি। দেখো চতুর্ভুজ
চতুর্ভুজ দেখি এ বি বি প্রাইম এবং এ প্রাইম একটি ট্রাপিজিয়াম, একটি ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম একটি ট্রাপিজিয়াম এর এ প্রাইম বি প্রাইম বাহু এ বি বাহুর সমান্তরাল, এ বি বাহুর সমান্তরাল। আবার এ প্রাইম বি প্রাইম অবশ্যই, তাহলে আমার কি হবে, অবশ্যই এ বি এর, অর্থাৎ এ বি আর লিখবো না, এ বি ট্রান্সলেশন ভেক্টর এটা লিখবো না, এ বি লিখবো না, আদি ট্রান্সলেশন ভেক্টর ধরেছিলাম এ, আদি ট্রান্সলেশন ভেক্টর এ, এই যে এ এর পূর্ণ গুণিতক, যেহেতু এটা আমার সমান্তরাল সুতরাং গুণিতক হবে, পূর্ণ গুণিতক। এটা আমরা লিখে দেব। সুতরাং লিখবো এখন, দেখো, সুতরাং এ প্রাইম বি প্রাইম ইকুয়াল টু কিউ এ, যেখানে কিউটা হলো আমাদের ওই একটা পূর্ণ সংখ্যা, যেখানে কিউ হলো পূর্ণ সংখ্যা, কিউ হলো পূর্ণ সংখ্যা। নিচের অংশটুকু আমরা মিশে দেই, এইটুকু আর আমাদের দরকার নেই। এইবার আমাদের দরকার, দেখো, তাহলে এই কিউ এবং এ, এইটা মানেই আবার আমাদের R1 এবং R2, এটা লিখলেও হবে R2 প্রাইম R1 প্রাইম, তার বিয়োগফলটা ওইটা লিখলেও হবে, না লিখলেও হবে। তোমরা এইরকম লিখতে পারো R1 প্রাইম বিয়োগ তোমার R2 প্রাইম, এইটার বিয়োগফলটা না লিখলেও আমার সমস্যা নাই। এইবার আমার ঘটনাটা আছে, দেখো, যেহেতু পূর্ণ সংখ্যার গুণিতক, তার মানে এইখান থেকে এইখানে একটু খুব মনোযোগ দিয়ে দেখো, এখান থেকে এই পুরো পয়েন্টটা আমাদের কিউ এ, তাহলে এই অংশটুকু আমি এখান থেকে দেখো লম্ব টেনেছি, এই পয়েন্ট থেকে লম্ব দিয়েছি, তার মানে এই অংশটুকু আমার কিন্তু এ, এইটা কিন্তু আমাদের এ, যেহেতু আমার এ বি ইকুয়াল টু আমাদের এ, তাহলে এর সাথে আমার এই অংশটুকু যোগ, এর সাথে আমার এই অংশটুকু আমার যোগ করলে আমরা কিউ এ পাবো। তাহলে ওই অংশটুকুর মানটা আমরা কেমন করে পাবো, দেখো, এইটা যে লম্ব, তাহলে আমার এই কোণটা হলো আমার 90 ডিগ্রি, দেখো, এবং এই কোণটাও হলো আমার 90 ডিগ্রি। সুন্দর করে বোঝার চেষ্টা করো। আর এই পুরো কোণটা আছে, এখান থেকে এই কোণটা হলো আমার থিটা, তাহলে এই অংশটুকু আমার কি হবে, থিটা বিয়োগ 90 ডিগ্রি। এটা আমি কোথায় লিখি, এই কোণটা আমি উপরে লিখি, থিটা বিয়োগ 90 ডিগ্রি, এই অংশটুকু, এটাও তাই, থিটা বিয়োগ 90 ডিগ্রি। তাহলে এই কোণটার সাপেক্ষে আবার এই অংশটুকু, এইটা হচ্ছে আমাদের, দেখো, লম্ব, আবার এই কোণটার সাপেক্ষে এইটাও হলো আমাদের লম্ব। তাহলে লম্ব, আর এইটা আমাদের জানাই আছে, অতিভুজটা আমরা জানি এ, তাহলে লম্বর সাথে অতিভুজের কি সম্পর্ক, সাইন। তাহলে আমরা কি লিখব, সাইন থিটা মাইনাস 90 ডিগ্রি, এইটা ইকুয়াল টু, সাইন মানে কি, লম্ব ভাগ অতিভুজ, তার মানে লম্ব মানে আমার কি, এইটা আমরা জানবো, এই লম্বটাই আমার দরকার, আর অতিভুজ মানে আমার এই ভেক্টরের মানটা। অতএব লম্ব ইকুয়াল টু আমার এ ভেক্টরের মান, তার সাথে থাকলো আমাদের সাইন থিটা মাইনাস 90 ডিগ্রি, আর এইটা তোমাদের বইয়ে লিখছে সাইন থিটা মাইনাস π/2, π/2 মানেই 90 ডিগ্রি। দেখো, তাহলে আমার এইটুকুটা, এটা আমার সেজন্য না লিখলে হয়, বইয়ে লিখছে তাই লিখলাম। এটা এখন আমরা এর সাথে এটা আমরা লিখলাম, দেখো, এ লিখলাম প্লাস এই লম্বটা মানেই আমাদের এইটা, তাহলে আবার এ মডুলাস লিখলাম,
তার সাথে আমাদের সাইন থিটা মাইনাস π/2, ওইটা অনুরূপভাবে আমার লম্ব, ওইটা হবে আমার এ সাইন থিটা মাইনাস π/2। ওকে, এইটাই তোমাদের লেখা আছে। এই জায়গাটায় বোঝানোর জন্য আমি এই প্রশ্নটা তোমার দিলাম, এবং এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই মুখস্থ করবা। আমি এখন যদি কমন নেই, এটা যদি আমি কমন নেই, তাহলে এখানে থাকতেছে আমার কি থাকতেছে, এখানে 1 প্লাস এটা হচ্ছে সাইন থিটা মাইনাস π/2 প্লাস সাইন থিটা মাইনাস π/2, কেমন এইরকম আমার থাকতেছে। তাহলে আমার থাকতেছে এ ইন্টু দাও 1 প্লাস 2 সাইন থিটা মাইনাস π/2, সাইন থিটা মাইনাস π/2, কেমন 2, যে এটা একটা 2, এটা আমি থার্ড ব্র্যাকেট দিয়ে রাখি, আবার এটা লিখলাম লিখলাম, তাহলে এটা 1 মাইনাস এটা সাইন থাকলে যেহেতু π/2, তাহলে হবে আমাদের কস আমাদের হচ্ছে যে থিটা, আর 2 তো আমাদের আছে 2 cos থিটা। তাহলে আমাদের দেখো এই অংশটুকু আমার কিউ এর মান, এইটা দেখো আমার এখানে কি ছিল এ কিউ, তার মানে এটা আমার এখানে রয়ে গেছে। দেখো তাহলে এই কিউটা ইকুয়াল টু আমার এইটা, তাহলে এই কিউ এর মান নিয়ে এখন আমরা কথা বলবো, কেমন। তাহলে এই অংশটুকু উপরের অংশটুকু আবার মিশিয়ে দিলাম, উপরের অংশটুকু মিশিয়ে দিয়ে দেখো এখন আমাদের আসলো, তাহলে আমাদের কিউ ইকুয়াল টু 100% 1 মাইনাস 2 cos থিটা। তাহলে এইখান থেকে তুমি যদি cos থিটা বের করো, আরও লিখি, তাহলে এটা এই পাশে গেলে প্লাস 1 মাইনাস কিউ, অতএব cos থিটা ইকুয়াল টু 1 মাইনাস কিউ/2। দেখো এই অংশটুকু তোমরা বুঝেছো নিশ্চয়। আমি এখন মিশিয়ে দিব, এইটার আর আমার দরকার নাই, ওইখান থেকে আমি শুধুমাত্র এই অংশটুকু বের করে নেওয়ার জন্য এত ক্যালকুলেশন করলাম। এইবার দেখো এই কিউ এর মান যদি আমি এখন, যেহেতু এখন বোঝো যে কজের মানটা হওয়া লাগবে আমার কোথায়, 1-এর চাইতে ছোট, কারণ কজের সর্বোচ্চ মানই আমার হচ্ছে যে 1, তার মানে তার নিচে হওয়া লাগবে cos থিটা। সেই জন্য ওপরের এই এটার থেকে আমরা লিখব কিউ ইকুয়াল টু, যদি আমরা এরকম লিখি, দেখো কিউ ইকুয়াল টু 3 বসাবো, 2 বসাবো, 1 বসাবো, 0 বসাবো এবং -1 বসাবো, -2 আছে, -1 পর্যন্তই বসালাম, কেমন, -2 আর তোমার খাটবে না। তখন আমার কি হবে, কিউ এর মান যদি আমরা এটা বসাই, দেখো প্রথম যদি আমি 3 বসাই, তাহলে 1 মাইনাস 3 ভাগ 2, আবার এইটা একটা গেল, তারপরে যদি 2 বসায়, তাহলে 1 মাইনাস 2 ভাগ 2, তারপরে 1 মাইনাস 1 ভাগ 2, তার মানে 1 মাইনাস 0 ভাগ 2, 1 মাইনাস প্লাস 1 ভাগ 2, আমরা মান বসালাম 1 2 3 4 5টা মান বসালাম এখানে। দেখো তারপরে যদি আমার এখানে মাইনাস আরও যদি বসায়, অর্থাৎ -2 যদি বসায়, তাহলে এটা হবে -2 প্লাস 1, তাহলে 3, তোমরা 1-এর চেয়ে তখন বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা আর আমাদের গ্রহণযোগ্য মান হবে না। সেই জন্য আমরা -1 পর্যন্তই আমরা বসাতে পারবো। তাহলে এইটা হয়ে গেল আমার বিয়োগফল -2 ভাগ 2, তার মানে -1, এইটা হলো তোমার এটা হলো হাফ, এইটা হলো 1 1 কাটা দিয়ে 0, এইটা হলো আমার প্লাস হাফ, আর এইটা হলো 1। ক্লিয়ার? দেখো এখানে আমরা কিন্তু আবারও বলছি যে এই -2 বসাতে পারবো না, -2 বসাতে গেলে দেখো 1 -2 ভাগ তোমার 2, তার মানে এটা হলো 3/2, তার মানে এটা 1.5, তাহলে এটা কজের গ্রহণযোগ্য মান নয়, কারণ কজের সর্বোচ্চ মান +1, তাহলে ডের কখনো হতে পারে না। এই জন্য আমরা -1-এর বেশি আর কোনো মান নিতে পারবো না এখানে। এইবার cos 180 ডিগ্রির মান কত, -1, তাহলে 180 ডিগ্রি লিখলাম আমরা 180 ডিগ্রি, cos 120 ডিগ্রির মান হলো হাফ মাইনাস হাফ, cos 90 ডিগ্রির মান হলো 0, cos
এটা হলো 60 ডিগ্রির মান হলো হাফ, এবং cos 0 ডিগ্রির মান হলো আমার 0। দেখো এবার এইটা মানেই হলো আমার, দেখো 180 ডিগ্রি মানে কি, আমি যদি 2 গুণন তোমার পাই করি, অর্থাৎ 2 পাই ভাগ 2 করি, তাহলে 2 কাটা গেলো, পাই 180 ডিগ্রি থাকলো। তাহলে এটা 2 পাই আমি রাখলাম, ভাগ এইবার আমি দিলাম 3, ভাগ দিলাম 3, কেমন? এবার এটাকে 2 পাই, তার মানে হলো আমার 360, 360কে কত দিয়ে ভাগ করলে 90 হবে, তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 4 9 36, 360। এখানে 2 পাই আমি রাখলাম, তাকে এবার আমি কত দিয়ে ভাগ করলাম, 6 দিয়ে ভাগ করলাম, এবং এইটা হলো টোয়াইস পাই ভাগ আমার এটা করলাম হচ্ছে 180 ডিগ্রি বা 360। এটা আমার 90 ডিগ্রিতে হবে, 0 ডিগ্রিতে হবে, আবার পর আসবে 360 ডিগ্রিতে হবে। তার মানে এখানে বোঝা যাচ্ছে, এখানে থাকলো আমার কি 2, এখানে আমার হলো 3, এখানে 4, এখানে 6, এখানে 1, তাহলে 1 2 3 4 এবং 6। তাহলে আমাদের কি রকম দাঁড়ালো মানগুলো, থিটা ইকুয়াল টু দেই, থিটা ইকুয়াল টু আমাদের এটা। তাহলে এন ইকুয়াল টু আমাদের, যেহেতু টোয়াইস পাই বাই এন, আমরা বলেছিলাম টোয়াইস পাই বাই এন কোন উৎপন্ন করছে, তাহলে টোয়াইস পাই টোয়াইস পাই টোয়াইস পাই টোয়াইস পাই, তাহলে এন ইকুয়াল টু এইটা হবে। তাহলে 1 হয়, 2 হয়, 3 হয়, 4 হয়, দেখো এখানে 5 নেই, আবার আছে 6। সেই জন্য বলা হচ্ছে যে আমাদের অতএব ক্রিস্টাল ল্যাটিসে 5 ভাঁজ থাকতে পারে না, অর্থাৎ 5 নম্বর পঞ্চম ভাঁজ আমাদের থাকতে পারে না। দেখো পঞ্চম নম্বর এখানে অনুপস্থিত, সেই জন্য আমাদের ক্রিস্টাল ল্যাটিসে পঞ্চভাঁজ থাকতে পারে না, বা 5 ভাঁজ থাকতে প্রতিসাম্য থাকতে পারে না। কেমন বুঝেছো নিশ্চয় এ পর্যন্ত? তাহলে আজকে আল্লাহ হাফেজ, ভালো থেকো, আবার একটা ভিডিও নিয়ে আসবো কিছুক্ষণ পর। এ পর্যন্ত সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।